একটি সত্য ঘটনা যার সাক্ষী শত শত মানুষ। ঘটনাটি সিরাজগঞ্জ জেলা সদরে ছনগাছা ইউনিয়নের টিগরিপাড়া গ্রামের কবরস্থানের একটি লাশের ঘটনা। আমাদের বাড়ি থেকে একটু দূরে এক বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ছেলে আব্দুল মমিনের সাথে তার বাবার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই, মেজ ভাই ও তার বাবা মিলে আব্দুল মমিন কাকাকে মারপিট করে গুরুতর আহত করে। ধীরে ধীরে মমিন কাকার স্বাস্থ্যের অবনতি হলে 3 দিন পর শুক্রবার মমিন কাকার সেই বড় 2 ভাই ও তার স্ত্রী মিলে মমিন কাকাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই শুনতে পাই মমিন কাকা হাসপাতালে মারা গেছে। এদিকে পুরো গ্রাম সহ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে বাবা ও বড় ভাই মিলে ছোট ছেলেকে মেরে ফেলেছে। বাদেশা জানাজার সময় দেয়া হয়, কিন্তু জানাজার একটু আগে হত্যার তদন্ত করার জন্য পুলিশ আসে এবং তদন্ত শুরু করে দেয়। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেহেতু রাত, তার উপর আইনি ঝামেলার জন্য জানাজা করতেও সময় লাগছিল, তাই এলাকাবাসীরা বাড়ি চলে আসে। এদিকে মমিন কাকার স্ত্রী ও তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মামলা না করে পারিবারিকভাবে মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে গুটি কয়েকজন মানুষ রাত 1টার দিকে মমিন কাকার জানাজা সম্পূর্ণ করে কবরস্থানে দাফন করে। কবরস্থানের পাশ দিয়েই গ্রামের ভেতরের রাস্তা। বলে রাখা ভালো, কবরস্থানের 3 পাশে বাউন্ডারি করা এবং রাস্তার সাথে কবরস্থানের বাউন্ডারির পাশ দিয়েই সবার বাড়িঘর। তাই কবরস্থানের 3 দিকে প্রচুর রঙিন লাইট লাগানো। খুবই সুন্দর, পরিপাটি পরিষ্কার একটা কবরস্থান। গ্রামের মুরব্বীরা মিলে মমিন কাকার স্ত্রীকে সঠিক বিচার দিতে ব্যর্থ হন। তখন মমিন কাকার স্ত্রী আইনি পদক্ষেপ নিলে দাফন করার 41 দিন পর 24শে আগস্ট বৃহস্পতিবার পুলিশ এসে লাশ উত্তোলনের কাজ শুরু করে। সাথে সাংবাদিকও আসে। কবর থেকে লাশ উঠানোর কথা শুনে অল্প সময়ের ব্যবধানেই আশেপাশের 10 থেকে 12 গ্রামের উৎসুক শত শত জনতায় ভরে যায় কবরস্থানের ভেতরে থাকা মসজিদের বাইরের অংশ এবং আমাদের বাড়ির আশেপাশের রাস্তা। ছেলে, মেয়ে, ময়, মুরব্বী সকল শ্রেণীর মানুষে ভরে ওঠে কবরস্থানের বাউন্ডারির বাইরের অংশ। লাশ উঠানোর সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যেহেতু দাফনের 41 দিন পার হয়েছে, তাই লাশ অর্ধগলিত। চোখ দুটো নষ্ট হয়ে গেছে, শরীর থেকে চামড়া খসে ঝুলে পড়েছে এবং শরীরের অনেক অংশ পচে গলে খসে গেছে। মাংস পচার বোটকা গন্ধে চারিদিক ভরে যায়। এরপর লাশ পলিথিন দিয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে ভ্যানে করে নিয়ে চলে যায়। পরের দিন দুপুরের পর এসে অন্য জায়গায় নতুন কবর করে পলিথিনে পেঁচানো অবস্থায় ভ্যান থেকে কবরে ফেলে দেয়া হয়। কোনোভাবে মাটি চাপা দিয়ে পুলিশ ও মর্গের লোক চলে যান। মূল ঘটনা শুরু হয় লাশ দাফনের 2 দিন পর থেকে। কবরস্থানে যেহেতু সবার বাড়ি আশেপাশে, তাই তখন সবাই একটু ভয় পেতে শুরু করে। আমাদের বাড়ির সাথেই পাশের এক বাড়ির সম্পর্কে কাকা হন। কাকা কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন। বাড়িতে চাচি আম্মা একাই থাকেন। বলে রাখা ভালো, চাচি আম্মা অন্তঃসত্ত্বা ছিলেন। প্রথমবার তিনি গর্ভবতী হয়েছেন, তাই ভয়ে তার স্বামীকে বাসায় আসতে বলেন। তোমার স্বামী হাতের কাজ সেরে পরদিন রাতে আসবে বলে জানায়। তো পরদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে পড়ে, তবুও তার স্বামী বাড়িতে আসে না। আসতে দেরি হচ্ছে দেখে চাচি আম্মা তার স্বামীর নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ পায়। এদিকে চাচি আম্মা রাত জেগে স্বামী আসার অপেক্ষায় শুয়ে থেকে টিভি দেখছিলেন। হঠাৎ রাত তখন প্রায় 12:30 বাজে। বাইরে কবরস্থানের সামনাসামনি তাদের গেট কেউ নক করছে এবং চাচি আম্মার নাম ধরে 2 বার ডাক দিল। তো ডাক শোনা মাত্র স্বামীর জন্য চিন্তিত হয়ে অপেক্ষায় থাকা চাচি আম্মা খাট থেকে তাড়াহুড়ো করে উঠে দরজা খুলে যেই না উঠোনে বের হয়, পচা বোটকা মাংস পচা গন্ধে তার গা গুলিয়ে আসে।
তবুও মুখে আঁচল দিয়ে ঢেকে যেই না বাইরের গেট খোলেন তিনি, যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন গত দুদিন হলো দ্বিতীয়বার দাফন করা সেই মমিন কাকার পচতে শুরু করা অর্ধগলিত লাশ সেখানে দাঁড়িয়ে আছে। যেহেতু তিনি সামনাসামনি ছিলেন, তাই পোস্টমর্টম করার পর কপাল এবং বুকের মাঝ বরাবর যে সেলাই থাকে সেগুলোও তিনি দেখতে পান। তিনি এটা দেখার পরে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন। চিৎকার দিয়ে সরে আসার সাহসও তার ছিল না। দাঁড়িয়ে থাকা অবস্থায় চাচি আম্মা দেখলেন সেই লাশটির অর্ধ গলিত ঝুলন্ত চামড়াওয়ালা হাত একটা কবজি শক্ত করে চাপ দিয়ে ধরে আছে এবং বলছে, পানি দে, পানি দে। এইভাবে যখন 3 বার পানি চায়, চাচি আম্মা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে আমরা সহ আশেপাশের বাড়ির কয়েকজন বের হয়ে তার গেটের কাছে গিয়ে দেখি উনি গেটের সামনে উপুর হয়ে পড়ে আছেন। এরপর আমরা ধরাধরি করে তাকে ঘরে নিয়ে মাথায় পানি ঢালা শুরু করি। কিছু সময় পর তার স্বামী বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী অজ্ঞান হয়ে আছেন। একটু পর জ্ঞান ফিরে আসে এবং চিৎকার দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি নিজের মুখে এই কথা বলেন। এরপর সবাই যার যার বাড়িতে চলে আসি। পরের দিন সকালে কান্নাকাটি শুনে তাদের বাড়ির দিকে যাই এবং সেই কাকার মুখে শুনি সারা রাত চাচি আম্মার হালকা পেট ব্যথা শুরু হয় এবং সকালে পেট ব্যথা বেড়ে গেলে চাচি আম্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেন পেটের ভেতরে বাচ্চা মারা গেছে। এই ঘটনার পর কবরস্থানের আশেপাশে সবাই ভীষণ ভয় পাওয়া শুরু করে। বেশি রাত হলে আর কেউ বের হয় না। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পরে আমাদের গ্রামের এক ইজি বাইক চালক রাতের ভাড়া শেষ করে ইজি বাইকের চার্জ, খুব সামান্যই ছিল সেই চার্জ, ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। তো কবরস্থানের রাস্তার ঠিক মাঝ বরাবর যখন তিনি আসেন, সেই মুহূর্তে ধপ করে কবরস্থানের 3 পাশের সব লাইটগুলো অফ হয়ে যায় এবং তার ইজি বাইকের চার্জ শেষ হয়ে যায়। সেই মুহূর্তে ইজি বাইকের সামনের লাইট অফ হয়ে যায় স্বভাবত কারণেই এবং ইজি বাইকটি রাস্তায় থেমে যায়। তার মনের ভেতরে অজানা ভয় এসে বাসা বাঁধতে শুরু করে। সে তখন তার পকেট থেকে ফোন বের করে এবং দেখে যে ফোনেও চার্জ নেই। হঠাৎ খেয়াল করে চারপাশে একদম অন্ধকার জমাট বেঁধে গেছে। কারো বাড়ির কোনো আলো কবরস্থানের রাস্তায় এসে পড়ছে না। হঠাৎ ভালো করে খেয়াল করে দেখে তার চারপাশে অন্ধকারের গোমট বাঁধা এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সে তখন ইজি বাইকের ভেতরে তার আসনে গিয়ে বসে। এরপর খেয়াল করে কি যেন থপ থপ করে কবরস্থানের ভেতর থেকে গেটের দিকে দ্রুত আসছে। হঠাৎ সেই মাংস পচা বোটকা গন্ধে ভরে যায় চারপাশ। অন্ধকারের মধ্যে দুটো আগুনের গোলার মতো লাল টকটকে চোখ সে দেখতে পায়। তার বরাবর দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। যেহেতু চারপাশে অন্ধকার, তবুও সেই লাশটাকে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়। এইভাবে থপ থপ পায়ে এগিয়ে আসতে আসতে লাশটা তার গাড়ির একদম কাছে চলে আসে এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, পানি দে। প্রচন্ড ভয়ে সে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সেই রাতেই সবার সাথে আমারও ঘুম ভেঙে যায় এবং বাইরে বের হয়ে দেখি রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবাই তাকে গাড়ি থেকে নামিয়ে মাথায় পানি ঢালে। বাড়ি যেহেতু কবরস্থান থেকে একটু পাশেই, তাই কয়েকজন মিলে তাকে বাড়িতে দিয়ে আসে। তার জ্ঞান ফিরলে তার কাছ থেকে সেই মুহূর্তের ঘটনা আমরা জানতে পারি। সবাই মিলে এবার মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলি। ইমাম সাহেব যেহেতু পাশের গ্রাম থেকে এসে নামাজ পড়ান, তাই পুরো ঘটনা তাকে খুলে বলতে হয়। সব ঘটনা শুনে ইমাম সাহেব বলেন, প্রথমবার গোসল করিয়ে দাফন করা হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার গোসল করানো হয়নি, তাই এই সমস্যা হচ্ছে। হয়তো খারাপ কোনো জিন এই লাশের সাথে চলে এসেছে। যেহেতু লাশটি
অপবিত্র অবস্থায় মাটি চাপা দেওয়া, তাই এই সমস্ত ঘটনা ঘটছে। এরপর তিনি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে বলেন এবং সেই পানিতে দোয়া পড়ে ফুঁ দিয়ে তিনি মমিন কাকার কবরের উপরে তা ছিটিয়ে দেন। এরপর থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা। মামলা এখনো চলমান আছে। নিহতের পরিবারের আসামিরা সবাই পলাতক। এই ঘটনা আমাদের এলাকার সবাই জানে, আর আমি এর প্রত্যক্ষ সাক্ষী, কারণ ঘটনা দুটোই ঘটেছিল আমার বাড়ির সাথেই এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। কবরস্থানের সেই কবর খনন করে লাশ বের করার ভিডিও অনেকেই ফেসবুক, ইউটিউবে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম, আমি আয়মান। আবার লেখা শুরু করলাম কিরানীগঞ্জ থেকে। পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এক নতুন জীবনের সন্ধানে মাদারীপুরের কালকিনির পথে পা বাড়ালাম। গন্তব্য ছিল হিফজ শুনানির মজলিস। সেখানে পৌঁছানোর পর আল্লাহর অসীম কৃপায় অপ্রত্যাশিতভাবে একটি মসজিদে ইমামতির সুযোগও জুটে গেল। মাদ্রাসার ভেতরের সেই বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তির দেখা পাব, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ফজরের নামাজের পর, তখনও আলো পুরোপুরি ফোটেনি, এক প্রবীণ মুসল্লি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলেন। তার চোখ মুখে গভীর উদ্বেগ আর অসহায়ত্ব। মিনতি ভরা কণ্ঠে বললেন, হুজুর, দয়া করে একটু আমাদের বাড়িতে চলুন। তার ব্যাকুলতা দেখে আমি কিছুটা অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন চাচা, কোনো সমস্যা? চাচা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো না বাবা, আমার নাতনিটা গত 10-15 দিন ধরে বড়ই কষ্টে আছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত বড় বড় হুজুর দেখালাম, কিছুতেই কিছু হলো না। তারা যখন আসেন, মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। তাবিজ কবজ দেয়া শেষ হলেই আবার সে আগের মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাই সব দ্বিধার লজ্জা সরিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। চাচার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা তো একেবারেই ব্যক্তিগত, গোপনীয়। তিনি কি করে আঁচ করলেন যে আমি এই ধরনের কিছু করতে পারি? কবিরাজি, তাবিজ কবজ তো আমার তেমন পছন্দের বিষয়ও নয়। তাই খানিকটা নিজেকে গুটিয়ে নিয়ে এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললাম, চাচা, যেখানে এত অভিজ্ঞ ডাক্তার, কবিরাজ আর নামি দামি হুজুররা কিছু করতে পারেননি, সেখানে আমার মতো কোনো সাধারণ কিশোর আপনার কি সাহায্য করতে পারবে? কিন্তু চাচা নাছোড়বান্দা, তার চোখ মুখে দৃঢ় বিশ্বাস। তিনি আরো বিস্ময়কর কথা বললেন, বাবা, তুমি সাধারণ কেউ নও, তা আমরা সবাই জানি। আমার বিস্ময় আরো বাড়ল। সবাই জানেন? এর মানে কি? আপনারা আমার মধ্যে এমন কি দেখেছেন? তখন চাচা মুখ খুললেন। তার কথায় এলাকার এক অজানা অধ্যায় উন্মোচিত হল। তুমি হয়তো জানো না, এই মসজিদে বেশিরভাগ মুসল্লি এলাকার প্রভাবশালী এমপি চেয়ারম্যানদের লোক। তারা নিজেদের খেয়াল খুশি মতো মসজিদ চালান। আমি গত 25 বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছি। এমন কোনো শুক্রবার যায়নি যেদিন টাকা তোলা, নাম লেখা আর হুজুরদের বয়ান নিয়ে মসজিদে হট্টগোল হয়নি। কিন্তু তুমি আসার পর থেকে এই সমস্যাগুলো এমন নিখুঁতভাবে সামলেছ যা আগে কেউ পারেনি। আমি বললাম, শুধু এসব গুণ থাকলেই তো কেউ অতি প্রাকৃতিক কিছু করতে পারে না চাচা। তিনি প্রত্যুত্তরে যা বললেন তা আমার কল্পনার বাইরে ছিল। দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ, আমরাও তাই ভাবতাম যেদিন না তোমাকে মসজিদে রাতে ঘুমোতে দেখেছি। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মসজিদে ঘুমানো তো আবার সমস্যা কিসের? চাচা বললেন, তুমি কি অন্য এলাকা থেকে এসেছো? আমার হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তিনি শুরু করলেন, তাহলে শোনো, এই এলাকায় এমন কেউ নেই যে এই মসজিদ সম্পর্কে জানে না। প্রায় 25 বছর আগে 2 ভাই একসঙ্গে
চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল। ভোটের ঠিক আগের দিন রাতে এক ভাইকে রহস্যজনকভাবে খুন করা হয়। তাকে এই মসজিদের জমিতেই কবর দেয়া হয়েছিল। তখন থেকেই রাতের বেলা এই কবরের আশেপাশে অদ্ভুত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটতে শুরু করে, যা এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তৎকালীন চেয়ারম্যানের নির্দেশে কবরের আশেপাশে রুকাইয়া করে এখানে মসজিদ নির্মাণ করা হয়, এই ভেবে যে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুতেই কিছু বদলায় না, বরং এই মসজিদটি রাতের বেলায় যেন এক অশরীরী শক্তির দখলে চলে যায়। তিনি 2 বছর আগে এক ভয়ঙ্কর রাতের কথা শোনালেন। বছর 2 আগের কথা। আমরা 5 থেকে 7 জন মুসল্লি এখানে এসে ইতেকাফে বসেছিলাম। রাত তখন খুব বেশি নয়, 11টা কিংবা 11:30 হবে। হঠাৎ এক অদৃশ্য শক্তি আমাদের 7 জনকেই টেনে হিঁচড়ে মসজিদের ছাদে ছুঁড়ে মারল। এরপর যা দেখলাম তাতে আমাদের ভয়ে জান পাখি উড়ে যাওয়া জোগাড়। একটি রক্তমাখা ছুরি হাতে সারা শরীর বিষধর সাপে জড়ানো, দেহ থেকে মাথা আলাদা এক বিভৎস মূর্তি। তার চোখে মুখে পচা মাংসের থেকে অজস্র পোকা কিলবিল করছিল, আর সেগুলো খোলসের মধ্যে ঝরে পড়ছিল। আমরা ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে কোনো মতে ছুটে মসজিদের ভেতরে আশ্রয় নিলাম। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আবারও সেই শক্তি আমাদের টেনে হিঁচড়ে ছাদে নিয়ে আছড়ে ফেলল। আমরা সবাই বুঝলাম এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বাধ্য হয়ে ইতেকাফ ভেঙে যে যার বাড়িতে পালিয়ে গেলাম। এরপর বহু বছর এই মসজিদ বন্ধ ছিল। অনেক হুজুর আলেম এসে সমস্যার সমাধান করতে পারেননি। এখানে রাত কাটানোর চেষ্টা করেছেন, কেউ সফল হননি। এই তো মাস 2 আগের ঘটনা। একজন বেশ সাহসী বড় আলেম এখানে ঘুমিয়েছিলেন। তাকেও টেনে হিঁচড়ে ছাদে নিয়ে এমনভাবে আছড়ে ফেলা হলো, তারপর তিনি পুরোপুরি ভেঙে পড়েন। চেয়ারম্যানের লোকেরা কড়া নির্দেশ দিয়েছিলেন, বাইরের কোনো হুজুর এলে তাকে যেন এই মসজিদ সম্পর্কে কিছু বলা না হয়। তুমি এখানে ঘুমাবে জানলে আমি আগেই তোমাকে সব বলতাম। আমি চাচার সমস্ত কথা মন দিয়ে শুনলাম। মসজিদটি তাহলে সত্যিই অস্বাভাবিক, কিন্তু এখন অগ্রাধিকার ওই অসুস্থ মেয়েটি। বললাম, চাচা, মসজিদের সমস্যা না হয় পরে দেখা যাবে, এখন চলুন আপনার নাতনিকে দেখে আসি। তার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই আমার মাথার চুলগুলো স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠল। বিপদ সংকেত। তাকিয়ে দেখি বাড়ির চারপাশে গাছের ডালে দেয়ালে অদ্ভুত ভঙ্গিতে গভীর মনোযোগে বসে আছে 4টি সাদা চোখ বিশিষ্ট 7টি ভয়ঙ্কর দর্শন রাক্ষসে পাখি। এগুলোর উপস্থিতি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আমার চোখ যেন মুহূর্তেই একটা কিছু অনুভব করে নিল। ঘরে ঢুকে দেখলাম একজন পর্দানসীন ধার্মিক মেয়ে বিছানায় শুয়ে আছে। কিন্তু এ কি দশা! একেবারে শুকিয়ে কাঠ, যেন কঙ্কালসার। তার শরীর থেকে একটি তীব্র পচা গন্ধ আসছিল, যেন জীবন্ত দেহ পচে গেছে। তার বাবা কাঁদতে কাঁদতে আমার পাশে এসে বসে, ভগ্ন কণ্ঠে বলে, হুজুর, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমার মেয়েটি একদম স্বাভাবিক ছিল। তারপর একদিন সকল ছাত্রছাত্রীরা মিলে একসাথে ঘুরতে যায়। ফিরে আসার কয়েকদিন পর থেকেই তার অস্বাভাবিক আচরণ শুরু হয়। সারাক্ষণ এমনভাবে ছটফট করে যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার শরীর কাটছে। কি হয়েছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি চোখ বন্ধ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। অতীন্দ্রিয় উপলব্ধি আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। ঘটনাটি আসলে শুরু হয়েছিল একটি নোংরা কুনজর থেকে। হাই স্কুলে পড়ার সময় একটি ছেলে মেয়েটিকে ভালোবাসত, যদিও সেটাকে ভালোবাসা না বলে কুনজর বলাই ভালো। শিক্ষা সফরে গিয়ে ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি ধার্মিক হওয়ায় তাকে প্রত্যাখ্যান করে। ইসলাম যা সমর্থন করে না তা সে কোনোভাবেই করতে পারবে না। কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর ছেলেটি রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মনে মনে প্রতিজ্ঞা করে, ও যদি আমার না হয় তাহলে কারোরই হতে দেব না। সে এক কুখ্যাত কবিরাজের শরণাপন্ন হয় এবং মেয়েটিকে
কালো জাদুর মাধ্যমে বশীকরণ ও সম্মোহিত করার তাবিজ করে। কিন্তু মেয়েটি ধার্মিক এবং আল্লাহর বিশেষ রহমত তার আধ্যাত্মিক সুরক্ষা থাকায় সেই জাদুর কোনো প্রভাব তার উপরে পড়েনি। তখন ছেলেটি কবিরাজকে নির্দেশ দেয় মেয়েটিকে যেন মরণ বাণ মারা হয়। এর জন্য মেয়েটির ব্যবহৃত জিনিসপত্রের প্রয়োজন ছিল। সেই ধূর্ত কবিরাজ তার দুষ্ট জিনদের মাধ্যমে মেয়েটির ব্যবহৃত একটি ব্লেড চুরি করে নিয়ে আসে এবং তাতে ভয়ানক জাদু করে সেটি চালান করে দেয়। উদ্দেশ্য ছিল ব্লেডটি ধীরে ধীরে মেয়েটিকে কাটতে থাকবে, একসময় মেয়েটি মারা যাবে। আমি যখন মেয়েটিকে দেখলাম তখন তার অবস্থা খুবই করুণ ছিল। আর কিছুক্ষণ জাদু চললে হয়তো সে মারাও যেত। সেই পচা গন্ধ আসলে জাদুকৃত শরীরের পচন প্রক্রিয়ার লক্ষণ ছিল। প্রথমে তাকে বাঁচাতে হবে, তারপর সেই জাদু নষ্ট করার পালা। একটি সম্ভাব্য সমাধান মাথায় এলো। 4টি নীলচে চুল তার কোমরে বেঁধে দেয়া হলো, কিন্তু এতে ভবিষ্যতে কোনো ফিতনার আশঙ্কা থাকতে পারে। বিশেষ করে চোখ ধোয়া পানি দিয়ে তাকে গোসল করাতে বললাম। গোসল করানোর পর আমি পূর্ণ বিশ্বাসের সাথে বললাম, আপনার মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু বিপদ তখনও কাটেনি। সেই কালো জাদু সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য 7 ফোঁটা তাজা রক্তের প্রয়োজন ছিল সেই জাদুর উপকরণে ঢালার জন্য। মেয়েটির বাবা মা নিজেদের রক্ত দিতে উদ্যত হলে আমি তাদের থামিয়ে বললাম, আপনারা রক্ত দেবেন কেন? যে নিকৃষ্ট লোকগুলো এই জঘন্য কাজ করেছে তাদের রক্ত দিয়েই আমি এই জাদু নষ্ট করব ইনশাআল্লাহ। মেয়েটির নানা এবং বাবাকে সেই জঘন্য কবিরাজের ঠিকানা দিয়ে বললাম, অমুক জায়গায় গিয়ে অমুক ঠিকানায় ওই কবিরাজকে পাবেন। তার আসনের নিচে একটি ব্লেড পাবেন, সেটি জাদু করা ব্লেড। সেই ব্লেডে কবিরাজের 4 ফোঁটা রক্ত আর ওই ছেলেটির 3 ফোঁটা তাজা রক্ত হাত কেটে ঢেলে দিতে বলবেন। যদি রাজি না হয় তাহলে বলবেন আমি তার জিনদের দিয়েই তাকে শেষ করে দেব। আমার বিশ্বাস ছিল এই হুমকি কাজ করবে। তারা নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই কুখ্যাত কবিরাজ এবং জাদুকরা প্লেটটি খুঁজে পেলেন। আমার নাম এবং জিনদের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার পর ভয় সেই প্রতারক কবিরাজও করেছিল। ব্লেডে 7 ফোঁটা রক্ত ঢালার সঙ্গে সঙ্গেই মেয়েটির ওপর করা সেই মারণবান জাদু নিমেষেই উধাও হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আসলে ধূর্ত কবিরাজ বাড়ির আশেপাশে 7টি দুষ্টু জিন পাহারায় রেখেছিল, যাতে কেউ মেয়েটির চিকিৎসা করতে এলেই সে আগে থেকেই খবর পেয়ে যায়, তার জাদু সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে, ফলে কেউ যেন আসল সমস্যাটা ধরতে না পারে এবং জাদুর রহস্য উন্মোচিত না হয়। আমি বাড়িতে ঢোকার আগেই আমার তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মাধ্যমে সেই 6টি জিনকে কাবু করে ফেলেছিলাম। কিন্তু একটি দুষ্টু জিন পালিয়ে গিয়ে সেই শয়তান কবিরাজকে আমার আগমনের খবর দেয়। সে আমার সাথেও তার চালাকি শুরু করে, জাদু স্থগিত করে যাতে আমি বিভ্রান্ত হই। কিন্তু আমার তীক্ষ্ণ দৃষ্টির ক্ষমতার কারণে আমি রহস্য ধরে ফেলেছিলাম। মেয়েটির সমস্যার সমাধান করার পর চাচাকে বললাম, চাচা, আল্লাহর রহমতে আপনার নাতনি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। আমার সাথে চলুন। মসজিদে গিয়ে চোখ বন্ধ করতেই যেন সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। 25 বছর ধরে যে অদৃশ্য শক্তিটা গ্রামবাসীকে জ্বালাতন করছিল, ছাদে টেনে হিঁচড়ে আছড়ে ফেলছিল, সে আসলে খুন হওয়া সেই হতভাগ্য ব্যক্তিরই কারিন জিন। লোকটি নামাজি হওয়ায় তার কারিন জিনের মসজিদে প্রবেশে কোনো বাধা ছিল না। সমস্যা হয়েছিল লাশ দাফনের সময়। কারিন জিনকে দাফন করার যে বিশেষ দোয়া, সেটি ভুলবশত অথবা অজ্ঞাতবশত পড়া হয়নি। এই কারণেই সে মুক্ত অবস্থায় কবরের আশেপাশে উপদ্রব চালাচ্ছিল। সমস্যাটা অনেক পুরনো হওয়ায় পরবর্তীতে হুজুররা পুনরায় জানাজা পড়ে দোয়া করার পরও গ্রামের মানুষ তার উপদ্রব থেকে মুক্তি পায়নি। এর একটা স্থায়ী সমাধান দরকার। নীলচে কালো চুল এমনিতেই আত্মরক্ষার জন্য সেরা, তার সাথে যদি কোরআন তেলাওয়াত যোগ করা হয় তখন তা হয়ে যায় এক অক্ষয় ও অপ্রতিরোধ্য আত্মরক্ষার ব্যবস্থা।
তাই আমি আমার 3টি নীলচে চুল উপড়ে তাতে কুরআন শরীফের বিশেষ আয়াত তিলাওয়াত করতে করতে প্রত্যেকটিতে 3টি করে গিঁট দিলাম। তারপর চাচাকে বললাম, এই চুলগুলো একটি সবুজ রঙের তসবির সাথে বেঁধে মসজিদের মিনারের সাথে এমনভাবে ঝুলিয়ে দিন যেন সহজে কারো নজরে না আসে। আমি নিশ্চয়তা দিয়ে বললাম, কোনো রকমের নজরদারির প্রয়োজন নেই। আল্লাহর হুকুমে এই চুল আর তসবি যতদিন এখানে ঝুলবে, যতই ঝড় তুফান আসুক, ইনশাআল্লাহ এই তসবি বিন্দু পরিমাণও নড়বে না এবং মসজিদেরও সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। আমার কথা শুনে চাচার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি ধন্যবাদ জানালেন। আমি সেই অস্বাভাবিক কবরের রহস্য আর অসুস্থ মেয়ের মরণবান জাদুর সমাধান করে সবার কাছে বিদায় নিয়ে যশোরের পথে যাত্রা শুরু করলাম।